নজিপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। অনলাইন ক্লাসে আজকে আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রভাষক অর্থনীতি, নজিপুর সরকারি কলেজ। আমি তোমাদের অর্থনীতির একাদশ শ্রেণীর দশম অধ্যায়ের কিছু পার্ট তোমাদের পড়াবো। চলো দেখি, আমরা কিছু ছবি দেখি এবং অনুমান করার চেষ্টা করি আজকের পাঠ সম্পর্কে। দেখো, তোমরা প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছ, কিছু লগো দেখতে পাচ্ছ। এরপরে দেখো দ্বিতীয় ছবি, এখানে কিছু ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আছে একটি গ্লাসের অপোজিটে, আর ভিতরে কিছু লোক টাকা পয়সা গুনছে, লেনদেন করছে। এরপর আরেকটি ছবি দেখতে পাচ্ছ, লেখা আছে অগ্রণী ব্যাংক লিমিটেড। এরপর আরও একটি ছবি দেখতে পাচ্ছ, সোনালী ব্যাংক লিমিটেড। তাহলে এই ছবিগুলো দেখে তোমরা আজকে কি অনুমান করতে পারছো? ইয়েস, আজকে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে তোমাদের পড়ানো হবে। এগুলো সকলগুলোই বাণিজ্যিক ব্যাংকের আমরা কার্যক্রম দেখলাম বা বাণিজ্যিক ব্যাংকের নাম দেখলাম। আজকের পাঠ হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। দেখো, আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো, শিক্ষণফল, এগুলো আমরা একটু দেখব। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে, বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বলতে পারবে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সম্পর্কে বলতে পারবে। তাহলে আজকের যে আমরা পাঠ নিচ্ছি, এই পাঠ শেষে তোমরা এই কয়েকটি বিষয় জানতে পারবে। চলো আমরা পাঠে যাই। বাণিজ্যিক ব্যাংক। দেখো, বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ব্যাংক বলতে আমরা কি বুঝি? ব্যাংক বলতে আমরা বুঝি যে ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সঞ্চিত অর্থ বা গচ্ছিত অর্থ বা উদ্বৃত্ত অর্থ সংগ্রহ করে এবং তা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট অধিক সুদে ঋণ প্রদান করে থাকে। তাকে আমরা ব্যাংক বলে থাকি। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে স্বল্প সুদে সঞ্চয় সংগ্রহ করে অধিক সুদে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ঋণ প্রদান করে যে প্রতিষ্ঠান, তাকে আমরা সাধারণ অর্থে ব্যাংক বলে থাকি। এই যে স্বল্প সুদে স্বল্প সুদে তারা সঞ্চয় আহরণ করছে এবং অধিক সুদে ঋণ প্রদান করছে, এই যে দুটা সুদের পার্থক্য, এটি হচ্ছে যে ব্যাংকগুলির মুনাফা। তো বাণিজ্যিক ব্যাংকেরও একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মুনাফা অর্জন করা। এর আগে তোমাদের কেন্দ্রীয় ব্যাংক আমি পড়াইছিলাম, সেখানে বলেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি? কোনো মুনাফা অর্জন করা নয়, কিন্তু বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে যে মুনাফা অর্জন করা। তাহলে আমরা এখন সাধারণ অর্থে বলতে পারি বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বলতে পারবো এইভাবে যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে তাদের সঞ্চিত অর্থ এবং উদ্বৃত্ত অর্থ সংগ্রহ করে স্বল্প সুদে এবং অধিক সুদে তা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী ঋণ প্রদান করে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে। তো দেখো, আমাদের দেশে সাধারণত বাণিজ্যিক ব্যাংকে দুটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে দেশীয় বাণিজ্যিক ব্যাংক, আর এটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক। দেশীয় বাণিজ্যিক ব্যাংকগুলো কাকে বলছি? দেশীয় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ওই সকল ব্যাংক যে সকল ব্যাংকের মালিকানা আমাদের দেশীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ যে ব্যাংকগুলোর অর্থায়ন দেশীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান করে থাকে, সেগুলোকে বলা হচ্ছে দেশীয় বাণিজ্যিক ব্যাংক। আর বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ওই সকল ব্যাংক যে সকল ব্যাংকের আর্থিক অর্থের সংস্থান কোনো বৈদেশিক ব্যক্তি বা প্রতিষ্ঠান করে থাকে, তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক। তো দেশীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যেমন ধরো আমাদের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, তারপরে হচ্ছে যে মার্কেন্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক, এসআইবিএল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এরকম ডাচ বাংলা ব্যাংক, এরকম অনেক ব্যাংক রয়েছে আমাদের দেশীয় বাণিজ্যিক ব্যাংক। দেশীয় বাণিজ্যিক ব্যাংকগুলো আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে সরকারি ব্যাংক বাণিজ্যিক ব্যাংক, আর একটা হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যেমন ধরো আমাদের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলি হচ্ছে অগ্রণী ব্যাংক। এই 4টি ব্যাংক সরকারের সরকারি বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে এরা পরিচালিত হয়ে থাকে। বৈদেশিক ব্যাংকের মধ্যে বলতে পারি আমরা কোনগুলি, যেমন এইচএসবি ব্যাংক, তারপরে ধরো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, এইগুলি হচ্ছে বৈদেশিক ব্যাংক। আর দেশীয় বেসরকারি ব্যাংকগুলি কোনগুলি, যেমন হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, এরকম আরও অনেক যে ব্যাংকগুলি রয়েছে, এইগুলি হচ্ছে যে দেশীয় বেসরকারি ব্যাংক। তাহলে আমরা বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং বাণিজ্যিক ব্যাংকের প্রকারভেদ আমরা পড়লাম। তাহলে আমরা দেখি এখন বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী দেখব। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে মোটা দাগে 4টি ভাগে ভাগ করতে পারি আমরা। দেখো, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী প্রথমত সাধারণ ব্যাংকিং কার্যাবলী, দ্বিতীয়ত জনহিতকর কার্যাবলী, তৃতীয়ত প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, আর এটা হচ্ছে যে অন্যান্য কার্যাবলী। এই 4টি ভাগে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে মোটা দাগে আমরা ভাগ করতে পারি। তো এখন আমরা এই প্রত্যেকটি ভাগগুলোকে আমরা বিস্তারিত দেখব। দেখো, সাধারণ ব্যাংকিং কার্যাবলী। সাধারণ ব্যাংকিং কার্যাবলীর মধ্যে কী কী রয়েছে এগুলো আমরা একটু দেখব। সঞ্চয় গ্রহণ বা সংগ্রহ করা। বাণিজ্যিক ব্যাংকের কাজই হলো কি, আমরা সংজ্ঞায় কি পড়লাম, বাণিজ্যিক ব্যাংক কি করে থাকে, মানুষের নিকট থেকে অর্থ সংগ্রহ করে থাকে। তো এই সঞ্চয় সংগ্রহ করে থাকে বাণিজ্যিক ব্যাংক সাধারণত 3টি প্রক্রিয়ার মাধ্যমে, মোটা দাগে বলা যায়। সেটা হচ্ছে 1, চলতি আমানত, 2 হচ্ছে যে সঞ্চয়ী আমানত, 3 হচ্ছে যে স্থায়ী আমানত। চলতি আমানত বা কারেন্ট ডিপোজিট যেটা বলা হয় বলছি আমরা, যেটাকে বলছি চলতি আমানত বলছি, সেটা হচ্ছে যে এই আমানতটি আমাদের যে কোনো সময় ব্যাংকে আমরা আমানত রাখতে পারি এবং ব্যাংক থেকে আমরা উত্তোলন করতে পারি। এটাকে বলা হচ্ছে চলতি আমানত, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট আমরা যেটা বলি সেটাকে বলা হচ্ছে চলতি আমানত। সঞ্চয়ী আমানত বা সঞ্চয়ী অ্যাকাউন্ট, সেভিং ডিপোজিট বা সেভিং অ্যাকাউন্ট। তো এইটি একটা নির্দিষ্ট সময় পর পর উত্তোলন করা সম্ভব হয়। আমি চাইলেই এটি যে কোনো সময় উত্তোলন করতে পারবো না, একটা নির্দিষ্ট সময় পরপর উত্তোলন করা হয়ে থাকে। এক্ষেত্রে ব্যাংক কিছু সুদ প্রদান করে থাকে। আর কারেন্ট অ্যাকাউন্টের কথা যেটা বললাম, চলতি আমানত, সেক্ষেত্রে ব্যাংক কোনো সুদ প্রদান করে না। তৃতীয়ত হচ্ছে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট। এটা একটি দীর্ঘমেয়াদী আমানত, মেয়াদ ভিত্তিতে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, এরকম বিভিন্ন মেয়াদী আমানত যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে যে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট। তো এইগুলোর ক্ষেত্রে ব্যাংকগুলি বেশি করে সুদ প্রদান করে থাকে এবং এইগুলি একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত সেগুলো উত্তোলন করা সম্ভব হয় না। যদি সেগুলো উত্তোলন করা হয় তাহলে সেক্ষেত্রে সুদ প্রদান করে না। তো সবচেয়ে বেশি সুদ প্রদান করা হয় স্থায়ী আমানতে। চলতি আমানতে কোনো সুদ প্রদান করা হয় না, সঞ্চয়ী আমানতে সামান্য সুদ প্রদান করা হয় এবং স্থায়ী আমানতে সবচেয়ে বেশি সুদ প্রদান করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে এই 3ভাবে সাধারণত ব্যাংক সঞ্চয় গ্রহণ করে থাকে বা সঞ্চয় সংগ্রহ করে থাকে। আরেকটু রয়েছে টার্ম ডিপোজিট, যেমন তার মাধ্যমেও করে থাকতে পারে, যেমন 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, এইভাবে ব্যাংক অর্থ সংগ্রহ করতে পারে। দ্বিতীয় কার্যাবলী হচ্ছে, সাধারণ কার্যাবলীর দ্বিতীয় কার্যাবলী হচ্ছে ঋণ প্রদান। ব্যাংকের আমরা সংজ্ঞাতেই দেখলাম যে ব্যাংক সঞ্চয় সংগ্রহ করে এবং ঋণ প্রদান করে থাকে। ব্যাংক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যে সঞ্চয়গুলো সংগ্রহ করছে, এগুলি বিভিন্ন ব্যক্তির কাছে ঋণ প্রদান করে থাকে। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে ঋণ প্রদান করে থাকে। এটি জামানত সহ হইতে পারে বা জামানত বিহীনও হইতে পারে। জামানত সহ ঋণ কোনটি? ধরো কোনো ব্যাংক যখন কোনো লোন স্যাংশন করে থাকে বা লোন প্রদান করে থাকে, তার বিপরীতে কিছু মর্টগেজ বা সম্পত্তি রাখে, তাকে বলা হচ্ছে জামানত সহ ঋণ। আর জামানতবিহীন ঋণ হচ্ছে ব্যাংক কোনো ঋণ প্রদান করবে, তার বিপরীতে কোনো জামানত রাখবে না গ্রাহকের কাছ থেকে। ধরো তুমি ব্যাংকে ঋণ নিতে গিয়েছো, তোমাকে বলছে ব্যাংক যে ঠিক আছে, আপনাকে আমি ঋণ প্রদান করব, আপনি আমাকে আপনার সম্পত্তির দলিল অথবা আপনার ব্যবসায়ী কোনো সম্পদ তার বিপরীতে জমা রাখতে হবে। ধরো তুমি 1 লাখ টাকা নিতে গেছো, তাহলে তোমাকে 1.5 লাখ টাকার সমপরিমাণ কোনো সম্পত্তির মর্টগেজ রাখতে হবে। এক্ষেত্রে দেখা যায়
যে ব্যাংক যে পরিমাণ মর্টগেজ রাখে তার 80% বা 70% বিভিন্ন ব্যাংকে একটা বিভিন্ন রেশিও রয়েছে। 70% ঋণ প্রদান করে থাকে জামানত সহ যেগুলো ঋণের কথা বলছি আমরা। তো যে পরিমাণ আমাদের জামানত সমপরিমাণ ঋণ প্রদান করে না কখনোই। আর জামানতবিহীন যেগুলো ঋণ সেগুলো তো কোনো সম্পত্তির সেখানে কোনো বিষয় নেই, তুমি গেলেই তোমাকে ঋণ প্রদান করবে। তবে জামানতবিহীন যে ঋণটা এটার পরিমাণটা খুবই অল্প পরিমাণ হয়ে থাকে। আর জামানত সহ যে ঋণগুলো বড় বড় ঋণগুলো যেগুলো হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ঋণ বা শিল্প ঋণ, এগুলোতে তোমার হচ্ছে যে জামানত নেওয়া হয়ে থাকে। তো এইভাবে ব্যাংক ঋণ প্রদান করে থাকে, এটা ব্যাংকের একটি কার্যাবলী। তৃতীয় কার্যাবলী হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। দেখো ব্যাংক বিভিন্ন বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। যেমন ধরো আমরা ভ্রমণ করতে যাব যখন, তখন আমাদেরকে বিভিন্ন ভ্রমণ চেক, ট্রাভেল চেক ইস্যু করে থাকে। এছাড়া আরও বিভিন্ন ধরনের চেক রয়েছে, এইগুলো ব্যাংক ইস্যু করে থাকে। তো এই ট্রাভেল চেকগুলোর মাধ্যমে সে কী করছে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে। অর্থাৎ তুমি যখন বাইরে যাচ্ছ তখন তুমি টাকা নিয়ে যেতে পারছো না, তুমি হাতে নগদ ক্যাশ নিয়ে যেতে পারছো না। তোমাকে কী করছে ব্যাংক, তোমাকে একটা চেক প্রদান করছে। তো ঠিক আছে, আমি আপনাকে একটা চেক দাম, এই চেকটা আপনি ইন্ডিয়া বা অন্য কোনো দেশে, আপনি বিদেশের কোনো দেশে বা দেশের অভ্যন্তরীণ অন্য কোনো জায়গায় গিয়ে সেটা তুমি ভাঙতে পারবা, ভাঙে টাকা বা ডলার বা বিদেশি কারেন্সি যেটাই হোক তুমি উইথড্র করতে পারবা। তো এই যে চেক দিল, চেকের মাধ্যমে কি হলো, আমার টাকাকে ডলার বা অন্য এক জায়গায় আমি স্থানান্তর করতে পারলাম, অর্থাৎ বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে দিল। এটিও একটি ব্যাংকের অন্যতম কাজ। এরপর আসি মূলধন গঠন। আমরা সংজ্ঞাতেই দেখলাম যে ব্যাংকের কাজ হচ্ছে সঞ্চয় সংগ্রহ করা। অর্থাৎ দেখো আমাদের দেশের আনাচে কানাচে বিভিন্ন ব্যক্তি সঞ্চয় করে থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয় করে থাকে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি সঞ্চয়গুলোকে আমরা বিনিয়োগ করতে পারি না, বড় বিনিয়োগ করতে পারি না। তো সেক্ষেত্রে কী করে ব্যাংক এই ক্ষুদ্র সঞ্চয়গুলিকে সংগঠিত করে একটি বড় ধরনের মূলধন গঠন করে থাকে এবং সেগুলি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকে। এই ক্ষুদ্র 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 সঞ্চয়গুলি তারা ব্যাংকের মাধ্যমেই সেটা অ্যাকুমুলেট করে বিনিয়োগ করতেছে। এইভাবে ব্যাংক মূলধন গঠন করছে। বিনিয়োগ, এই যে ব্যাংক যে মূলধন গঠন করলো, এই মূলধনগুলি তারা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করছে। যেমন আমাদের শিল্প খাতে বিনিয়োগ করছে, আমাদের রেল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করছে, আমাদের বিভিন্ন প্রোডাকশনে বিনিয়োগ করছে, বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করছে। যেমন আমাদের ধরো এই অঞ্চলে ধরো মহাদেবপুরে ধান চাষ হচ্ছে, ধান কল এই কলগুলোতে ব্যাংকগুলো বিনিয়োগ করতেছে। বিভিন্ন এলাকায় এরকম বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, সেই ইন্ডাস্ট্রিগুলোতে ব্যাংক বিনিয়োগ করে থাকে। আর এরপরের কাজ হচ্ছে ব্যবসায়ী সহায়তা করা, যেটা অলরেডি মোটামুটি বলা হয়ে গেছে। দেখো বিভিন্ন ব্যবসায়ী যখন তার ব্যবসা পরিচালনা করতে গিয়ে তার অর্থের সংকলন করতে পারে না, তখন সে কী করে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। ব্যাংকগুলিও তাদেরকে এই ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। শুধু ঋণ প্রদান করেই তাদেরকে সহযোগিতা করে না, তাদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেও তাদেরকে সহযোগিতা প্রদান করে থাকে। এইভাবে ব্যাংকগুলি তার সাধারণ কার্যাবলী পরিচালনা করে থাকে। এরপরে আসি জনহিতকর কার্যাবলী। ব্যাংকগুলো যে শুধু তাদের মুনাফা অর্জনেই কাজ করে তা না, কিছু জনহিতকর কার্য পরিচালনা করে থাকে। তার মধ্যে আমরা দেখি কিছু রেমিটেন্স প্রদান। আমাদের দেশের বিভিন্ন মানুষ যারা বিদেশে গিয়ে কাজ করছে বা কেউ চাকরি করছে, তারা সেখানে অর্থ উপার্জন করে সেইগুলোকে আমাদের দেশে তাদের আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় বা বাসায় টাকা প্রেরণ করছে। তো এই টাকাগুলি আমাদের এই বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের একটা উইং খুলে বা তাদের শাখা খুলে সেখান থেকে আমাদেরকে রেমিটেন্সগুলো প্রদান করছে। যদিও তারা সেখান থেকে কিছু ফি নিচ্ছে, কিন্তু সেইটা আমাদেরকে অ্যাভেলেবেল করে দিচ্ছে। আমাদের গ্রাম পর্যায়ে পর্যন্ত এখন আমরা রেমিটেন্সগুলো ব্যাংক থেকে উত্তোলন করতে পারি। তাহলে সেটা আমাদের জন্য ভালো একটা কাজ, জনহিতকর কাজ। তো এছাড়া মূল্যবান দলিলপত্র, ধরো বিভিন্ন ধরনের মূল্যবান দলিলপত্র অনেক ব্যক্তির থাকে, সেগুলো ব্যাংকের ভোল্টে সংরক্ষণ করা যায়, যদিও কিছু টাকা দিতে হয়। এবং অলংকার সংরক্ষণ, ধরো তোমার সোনা গহনা বা হীরা মণিমুক্তা এরকম কোনো জিনিস তুমি হচ্ছে ব্যাংকের ভোল্টে সংরক্ষণ করতে পারবে। তো সেক্ষেত্রেও কিছু অর্থ প্রদান করতে হয় ব্যাংকে। তো এইগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের জনহিতকর কার্যাবলী। এরপর আসি প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী বলতে কী বোঝায়? রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আমি যদি না থাকি আমার হয়ে কেউ কোনো কাজ করে দেয়, সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। তো দেখো
ব্যক্তির হয়ে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের চেক, বিল, প্রমিসরি নোট, বাড়ি ভাড়া, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, এই ধরনের আরও শেয়ারের লভ্যাংশ, এই ধরনের আরও অন্যান্য কার্যাবলী ব্যাংকগুলি পরিচালনা করে থাকে ওই ব্যক্তির হয়ে বা প্রতিষ্ঠানের হয়ে। যেমন ধরো টেলিফোন বিলের কথা বলি যদি আমি, তাহলে বিটিসিএল আমাদের যে আছে, এই বিটিসিএল কোম্পানির হয়ে ব্যাংকগুলি টেলিফোন বিল গ্রহণ করছে। দেখো বিটিসিএলের পক্ষে কিন্তু গোটা দেশে তাদের এই বিল কালেক্ট করা সম্ভব না। তারা কি করছে, ব্যাংকগুলোকে দায়িত্ব দিচ্ছে, এই বেসরকারি ব্যাংকগুলোকে, যে ঠিক আছে আপনারা বিলগুলো কালেক্ট করে দেন, আপনাদেরকে আমরা একটা কমিশন দেব। তো এই বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের বিলগুলো সংগ্রহ করে দিচ্ছে। যেমন ধরো তোমাদের পল্লী বিদ্যুতের বিলের কথা বলি, তোমরা বিদ্যুতের বিল কোথায় দাও, ব্যাংকে দিয়ে আসো নিশ্চয়। তো এই ব্যাংকগুলো বিলগুলো গ্রহণ করছে এই প্রতিষ্ঠানের হয়ে, তাহলে তারা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব হয়ে কাজ করছে। এছাড়াও অনেক চেক আছে, ওই যে ধরো আরও চেকের কথা যেগুলো বললাম, এইগুলো প্রমিসরি নোট, তো এগুলো প্রতিনিধিত্বমূলক কাজ করে থাকে বাণিজ্যিক ব্যাংক। এছাড়াও সম্পত্তির দেখাশোনা বা ট্রাস্টি বোর্ড হিসেবে কাজ করে। ধরো অনেক সময় দেখা যায় যে অনেক ট্রাস্ট গঠন করা হয়ে থাকে, ট্রাস্টি বোর্ড, তো এইগুলোর দেখাশোনা করে থাকে ব্যাংকগুলোরও, বাণিজ্যিক ব্যাংকগুলো এগুলো নিয়ন্ত্রণ করে থাকে বা সেগুলো পরিচালনা করে থাকে। এছাড়া অন্যান্য কার্যাবলীর মধ্যে রয়েছে প্রশিক্ষণ, গবেষণা, কেন্দ্রীয় ব্যাংকের আদেশ এবং উপদেশ অনুরোধ পালন করা। প্রশিক্ষণ অর্থাৎ এই বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের কর্মীদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন ইনস্টিটিউট গড়ে তুলেছে। প্রত্যেকটা ব্যাংকের ইনস্টিটিউট রয়েছে, সেখানে তাদের কর্মীদের সেলফ ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকে, এবং এছাড়াও অন্যান্য জনহিতকর প্রশিক্ষণও তারা প্রদান করে থাকে, যদিও সেটা অনেক কম। এবং গবেষণা, ব্যাংকগুলি বিভিন্ন খাতে গবেষণা করে থাকে এবং তাদের গবেষণাপত্রগুলো প্রত্যেক বছর বা 6 মাস পর পর সেগুলো পাবলিশ করে থাকে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের আদেশ এবং উপদেশ অনুরোধ পালন করা। দেখো বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু একটা দেশের প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক তার কেন্দ্রীয় ব্যাংকের, সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো ধরনের আদেশ, নিষেধ, উপদেশ মানতে বাধ্য। কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন কোনো সার্কুলার করে থাকে, যে কোনো ধরনের সার্কুলার, সেটা আদেশ হোক, নিষেধ হোক, ঋণের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, সেগুলো এই বাণিজ্যিক ব্যাংকগুলো মানতে বাধ্য। তো এইভাবে এই কাজগুলো বাণিজ্যিক ব্যাংক করে থাকে। তাহলে এই গেল আমাদের বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। তাহলে আমরা এখন দেখব হচ্ছে যে তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী 4 ধরনের মোটা দাগে বলতে পারি। সাধারণ কার্যাবলী, তারপরে হচ্ছে যে জনহিতকর কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। তাহলে আমরা এখন যদি আমাদের কোশ্চিন আসে যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কয় প্রকার, তাহলে আমরা মোটা দাগে এভাবে বলতে পারবো, তাই না? বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এটাও আমরা দেখলাম। তাহলে আমরা একটু দেখবো হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া, মানে বাণিজ্যিক ব্যাংকের কীভাবে ঋণগুলো সৃষ্টি হয়ে থাকে। ধরো আমরা একটা উদাহরণের মাধ্যমে এখন এই বিষয়টি ব্যাখ্যা করব। দেখো, ধরো আমরা এক ব্যাংকে 1000 টাকা আমরা যদি ডিপোজিট করি, এই ব্যাংকটি কয়েকটি ব্যাংক ঘুরে কত টাকার সে ঋণ সৃষ্টি করলো, কত টাকার সে ভ্যালু ক্রিয়েট করলো, এটাকেই বলা হচ্ছে ব্যাংকের ঋণ সৃষ্টি। তো এইটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব। ধরো আমরা এখানে কয়েকটি ব্যাংক নিলাম, 4টি ব্যাংক নিলাম। ধরো ব্যাংক এ, ব্যাংক বি, ব্যাংক সি। তো এখানে দেখো উপরের কলামে, উপরের রোতে অ্যাসেট এবং লায়াবিলিটি, এই দুটো কলাম রয়েছে। এবার লায়াবিলিটিকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, ক্যাশ এবং লোন কলাম। তাহলে আমরা যদি ধরি প্রথমে ব্যাংক এতে আমরা 1000 টাকা কোনো এক ব্যক্তি ডিপোজিট করলো, অথবা ব্যাংক এর 1000 টাকার সমপরিমাণ অ্যাসেট রয়েছে, মানে সম্পদ রয়েছে 1000 টাকার সমপরিমাণ। তাহলে আমরা জানি ব্যাংকগুলির ক্ষেত্রে যে ব্যাংকগুলি তাদের লিকুইডিটির জন্য 10%, টোটাল তার ডিপোজিটের 10% জমা রেখে বাকি যে অর্থ থাকে সেটাকে সে লোন স্যাংশন করতে পারে বা বিনিয়োগ করতে পারে, লোন হিসেবে প্রদান করতে পারে। তাহলে 1000 টাকার যদি আমরা 10% আমরা ধরি, তাহলে 100 টাকা এইটা ক্যাশ হিসাবে বাণিজ্যিক ব্যাংক তার নিজের ব্যাংকে রাইখে দিবে। অর্থাৎ প্রতিদিনকার যে লেনদেন হয়, এই লেনদেনগুলো মেটানোর জন্য এই 100 টাকা সে হাতে রাখবে, আর বাকি 900 টাকা সে বিনিয়োগ করবে। ধরে নিলাম বাকি 900 টাকা সে ব্যাংক বিতে বিনিয়োগ করছে। তাহলে ব্যাংক বিতে বিনিয়োগ করলে 900 টাকা বিনিয়োগ যখন করবে, তখন ব্যাংক বির অ্যাসেটের পরিমাণ হবে 900 টাকা। ঠিক আছে, ঠিক ব্যাংক এর মতো। তাহলে 900 টাকা যদি অ্যাসেট হয়, তাহলে সে ব্যাংক বি আবার কী করবে, তারা ক্যাশ রিজার্ভ রাখবে 10%। তাহলে 900 টাকা 10% রাখলে 90 টাকা হয়, সে 90 টাকা হাতে রাখে, বাকি
10 টাকা, হয়তো 900 টাকার থেকে 90 টাকা বাদ দিলে 810 টাকা থাকে। এই 810 টাকা সে আবার বিনিয়োগ করবে কোনো একটা জায়গায়। ধরলাম ব্যাংক সিতে সে বিনিয়োগ করলো। ব্যাংক সির তাহলে অ্যাসেট হইলো কত টাকা? ব্যাংক সির অ্যাসেট হইলো 810 টাকা। তাহলে ব্যাংক সি আবার অনুরূপভাবে 10% ক্যাশ রেখে দিবে। তাহলে ব্যাংক সি যদি 10% ক্যাশ রেখে দেয়, তাহলে তার ক্যাশ হচ্ছে যে 81 টাকা। 810 টাকার 10% হচ্ছে 81 টাকা। তাহলে 81 টাকা যদি বাদ দিই, তাহলে তার লোন দেওয়ার ক্ষমতা থাকতেছে 729 টাকা। এই 729 টাকা ব্যাংক সি লোন দিতে পারবে, সে বিনিয়োগ করবে। ধরলাম ব্যাংক সি ব্যাংক ডিতে বিনিয়োগ করলো 729 টাকা। তাহলে ব্যাংক ডি আবার কি করবে? আবার 10% সে ক্যাশ রাখবে। 729 টাকা 10% রাখলে 72 টাকা 9 পয়সা। তো এই 72 টাকা 9 পয়সা রাখে, বাকি 656 টাকা 1 পয়সা সে আবার বিনিয়োগ করতে পারবে। তো এইভাবে এই প্রক্রিয়াটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত অ্যাসেটের ঘরে জিরো না আসে। যতক্ষণ পর্যন্ত অ্যাসেটের ঘরে জিরো না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। তো এইভাবে চলতে চলতে, তো এই 1000 টাকা আমরা যদি এটা ক্যালকুলেট করতে থাকি, তাহলে আমরা দেখব যে টোটাল 10,000 টাকা। এই যে আমরা নিচে দেখছো অ্যাসেটের নিচে টোটাল 10,000 টাকা। এই যে আমরা সবগুলো লোন যদি আমরা যোগ করি, তাহলে দেখবো যে 10,000 টাকা লোন সৃষ্টি করছে। তার মধ্যে 1,000 টাকা ক্যাশ রিজার্ভ হিসাবে এবং 9,000 টাকা লোন। তাহলে আমরা এখন বলতে পারি, দেখো 1,000 টাকা আমি ব্যাংকে রাখলাম, এই ব্যাংকগুলি এই টাকাটি কয়েকটি ব্যাংক ঘুরে, তাহলে সে 10,000 টাকার সমপরিমাণ ঋণ সৃষ্টি করলো। টাকা কিন্তু আমার 1,000ই আছে, কিন্তু ঋণ সৃষ্টি হয়েছে কত? 10,000 টাকার সমপরিমাণ, মানে 10 গুণ ঋণ সৃষ্টি হয়েছে আমার। 1,000 টাকা দিয়ে আমি 10 গুণ ঋণ সৃষ্টি করতে পারলাম। এটাকেই বলা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া। তোমরা কি বিষয়টি বুঝতে পারছো? বুঝতে না পারলে কমেন্টে জানাবা, আমি পরে আরও বুঝিয়ে দেবো। তো এই গেল হচ্ছে যে ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া। এইভাবে ব্যাংক ঋণ সৃষ্টি করে থাকে। এটি আমরা একটি সূত্রের মাধ্যমে দেখাইতে পারি যে ব্যাংকের মোট আমানত যদি আমরা দিই, প্রাথমিক আমানত দিই এবং তার ক্যাশ রিজার্ভ রেশিও কত টাকা, সেইটা দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে মোট আমানত আমাদের সৃষ্টি পাওয়া যাবে। প্রাথমিক আমানত আমরা দেখছি এখানে, এই যে প্রাথমিক আমানত আছে, এই যে আমরা আগের উদাহরণ যেটা দেখলাম, প্রাথমিক আমানত হিসাবে আমরা যদি 1,000 টাকা এখানে বসায় দিই, এবং এটা হচ্ছে যে গুণ 1/, ন্যূনতম জমার হার কত ছিল আমাদের? 10%, 10। তাহলে এইটা যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা এখানে মোট আমানত পাবো 10,000 টাকার সমপরিমাণ। ঠিক আছে? এইভাবে আমরা এই সূত্র দিয়ে এটা বের করতে পারি। ধরো আমাদের যখন কেউ বললো যে 5,000 টাকা আমি যদি প্রাথমিক আমানত দিই, তাহলে এটা কত টাকার মোট আমানত সৃষ্টি করবে, ব্যাংক আমানত সৃষ্টি করবে। তাহলে আমরা এখানে প্রাথমিক আমানত 10 টাকা, কত পার্সেন্ট হার রাখবো? 10% হার রাখলে 10, 5% হার রাখলে 5, 15% হারে 15। এইটা দিয়ে আমরা এটা যদি গুণ করি, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। পরীক্ষায় এই কোশ্চিন আসতে পারে, তাহলে তোমরা এই সূত্রতে বসায় তুমি অ্যান্সার করতে পারবে। তো এই গেল আমাদের বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া। এখন আমরা দেখব অনলাইন ব্যাংকিং। তাহলে তোমরা এখন কিছু চিত্র দেখো। এই চিত্রগুলো দেখেই তোমরা অনলাইন ব্যাংকিং সম্পর্কে তোমরা কিছু ধারণা পাবে। আর তোমরা অনলাইন ব্যাংকিং সম্পর্কে অলরেডি অনেকেই কিছু তথ্য জানো। দেখো, অনলাইন ব্যাংকিংটা হচ্ছে যে আধুনিক যে ব্যাংকিং সেবা রয়েছে, এই আধুনিক ব্যাংকিং সেবার সর্বাধুনিক ব্যাংকিং সেবার সংযোজন হচ্ছে অনলাইন ব্যাংকিং। দেখো, আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, এই বাণিজ্যিক ব্যাংকগুলোতে তাদের চিরাচরিত যে এই লেজার মেনটেন বা তাদের নর্মালি যে কার্যকলাপগুলো, এগুলোর পাশাপাশি তারা তার গ্রাহকের বিভিন্ন ধরনের কার্যাবলীকে দ্রুত উপায়ে তাদের কাছে তাদের লেনদেনগুলো পৌঁছে দেওয়ার জন্য তারা অনলাইন ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক চালু করেছে। অর্থাৎ কোনো কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের ভিত্তিতে ইন্টারনেটের মাধ্যমে সুবিধাপ্রাপ্ত ব্যাংকিং সেবাকে বলা হচ্ছে অনলাইন ব্যাংকিং সেবা। কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইসের সাথে ইন্টারনেট সংযুক্তি দিয়ে আমরা যে ব্যাংকিং সেবা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে অনলাইন ব্যাংকিং সেবা। দেখো, তুমি অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে কি করতে পারবা? তুমি বাসায় বসে তুমি তোমার অ্যাকাউন্ট দেখতে পাবা, অ্যাকাউন্টে কত টাকা আছে, এবং তুমি তোমার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবা। তুমি ধরো তোমার নারায়ণগঞ্জে বা ঢাকায় তোমার ব্যাংকে অ্যাকাউন্ট খুলছো, আগে কি করতে হতো? নারায়ণগঞ্জের ওই অ্যাকাউন্ট নির্দিষ্ট শাখাতেই তোমাকে যে চেক দিয়ে টাকা উত্তোলন করতে হতো। কিন্তু এখন তুমি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কি করতে পারো? নারায়ণগঞ্জে তোমার অ্যাকাউন্ট খোলা আছে বা ঢাকায় অ্যাকাউন্ট খোলা আছে, তুমি নজিপুর থেকে
তুমি টাকা উত্তোলন করতে পারবা, বা নজিবুরে টাকা জমা দিতে পারবা, নজিবুরে কোনো বুথে থেকে তুমি টাকা উত্তোলন করতে পারবা। এটাই হচ্ছে যে অনলাইন ব্যাংকিং। এই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের গ্রাহক ব্যাংকগুলি তার গ্রাহকদেরকে দ্রুততম উপায়ে সেবা প্রদান করে আসছে। এবং নিরাপত্তা কথা যদি বলি, তাহলে অনলাইন ব্যাংকিং এর নিরাপত্তা অনেক প্রবলেম আছে, কিন্তু তারপরেও আমাদেরকে এটা আমরা অ্যাভয়েড করে চলতে পারবো না। অনলাইন ব্যাংকিংগুলোর চেষ্টা করছে তাদের সিকিউরিটিকে ডেভেলপ করার জন্য, এবং অনেক ডেভেলপ হয়েছে। এখন তোমরা দেখো যে বিটকয়েনের কথা তোমরা হয়তো শুনেছ। দেখো আমরা এমন একটা যুগে বসবাস করছি, হয়তো বা এমন এক সময় আসবে যখন আমাদের হাতে কোনো ক্যাশ দিয়ে লেনদেন হবেই না। এখনই অনেকটাই হয়ে গেছে, এবং শুধু ক্যাশ না, এখন আমরা কার্ড হোল্ড করতেছি, এই কার্ড হোল্ডও এক সময় আমরা করবো না, অর্থাৎ আমাদের হাতে কার্ডও থাকবে না। অলরেডি 2-3 দিন আগে আমরা একটা নিউজ দেখলাম যে কোনো এক ব্যাংক সে কার্ডলেস ব্যাংকিংও শুরু করেছে, অর্থাৎ কার্ডও থাকবে না। এছাড়া বিটকয়েনের কথা যেটা বললাম, যে অনলাইনের একটি লেনদেন মাধ্যম, যেখানে কোনো ক্যাশের কোনো নেই, মানে এটা অনলাইনের মাধ্যমেই লেনদেন হবে বিটকয়েন। যদিও এটা অনুমোদন দেওয়া হয় নাই, কোথাও অনুমোদন দেয় নাই, তবে এটা মানে কী বলবো, চোরা কারবারিরা বিভিন্ন কাজে এটা ব্যবহার করে থাকছে যারা করছে। এই গেল হচ্ছে যে অনলাইন ব্যাংকিং। এরপরে আসি হচ্ছে মোবাইল ব্যাংকিং। তোমরা মোবাইল ব্যাংকিং সম্পর্কে অনেকেই জানো। এই সম্পর্কে আসলে বলার কিছু নাই। তো আমরা মোবাইল ব্যাংকিংটা হচ্ছে আমরা অনলাইন ব্যাংকিং যেমন দেখলাম যে অনলাইন কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস বা নেটের মাধ্যমে ব্যাংকের সাথে কানেক্ট করা হচ্ছে, সেটাকে অনলাইন ব্যাংকিং বলা হচ্ছে। মোবাইল ব্যাংকিংটা দেখো, আমাদের দেশের সরকারের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুসিভ ব্যাংকিং, অর্থাৎ দেশের প্রত্যেকটা জনগণকে ব্যাংকিং আওতায় নিয়ে আসা। এই জন্যই মোবাইল ব্যাংকিংটা খুবই রেভলিউশন বলবো, বা যেটাই বলো না কেন, এটা সৃষ্টি করেছে। দেখো, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ছাড়াই আমরা লেনদেন করতে পারছি, অর্থাৎ মোবাইলের মাধ্যমে অর্থের যে লেনদেন হচ্ছে সেটাকে বলা হচ্ছে যে মোবাইল ব্যাংকিং। দেখো, এই যে বিকাশ বলো, নগদ বলো, রকেট বলো, তারপর ইউক্যাশ, এম ক্যাশ, অনেক ধরনের ডিবিবিএল, এই যে মোবাইল ব্যাংকিংগুলো আছে, এগুলো খুব দ্রুত উপায়ে এবং যেখানে সেখানে তুমি যে কোনো জায়গায় যে তুমি টাকা উত্তোলন এবং জমা প্রদান করতে পারছো, তোমাকে ব্যাংকেও যেতে হচ্ছে না। তো এইটা একটা গ্রামের একজন অনেক গরিব লোক, বা যার কোনো সে কিছু বোঝেই না, সে ব্যাংকে যায় অ্যাকাউন্ট খোলা, ব্যাংকে যায় দাঁড়িয়ে থাকা, ব্যাংকে লেনদেন করা, এগুলো তার জন্য খুব ডিফিকাল্ট, তার কাছে খুব কষ্টকর মনে হয়। কিন্তু সেও সহজেই ব্যাংকিংয়ের মাধ্যমে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সে টাকা লেনদেন করতে পারছে। দেখো, এই যে আমাদের করোনাকালে মহামারী করোনা চলছে, এই সময়ে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান করছেন। এই প্রণোদনাগুলো কিসের মাধ্যমে প্রদান করছে? দেখো, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু প্রণোদনা প্রদান করছে। এই ধরো, কিছুদিন আগে তোমরা দেখলা ঈদের সময় গরিবদেরকে বিভিন্ন জনকে 2500 টাকা করে মোবাইলে প্রেরণ করলো, ইমামদেরকে টাকা দিল মোবাইলে। এছাড়া আরও অনেক সেক্টরে সরকার এখনও এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই টাকা দিচ্ছে। এ দেখুন, তারপরে ধরো তোমাদের হচ্ছে গার্মেন্টস শ্রমিক যারা ছিল, তাদেরকে বেতন কীভাবে দেওয়া হলো, তাদেরকে বিকাশের মাধ্যমে বেতন দেওয়া হলো। তো এইভাবে দেখো, মোবাইল ব্যাংকিংগুলি এবং অনলাইন ব্যাংকিংগুলি এখন আমরা কেউ অ্যাভয়েড করতে পারবো না, এগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং এগুলি একসময় আমাদের ব্যাপক আকারে চালু হবে। আমাদের যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলা হচ্ছে, যে ইন্টারনেট, তো এই ইন্টারনেট ব্যবহারের যে রেভলিউশন, এটাই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হবে কখন? যখন এই জিনিসগুলো চালু হবে, তখনই ব্যাপক আকারে চালু হবে, তখনই এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটবে। আর সেটি ঘটলে পৃথিবী আরও অনেক দ্রুত এগিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আজকে আর না। তোমাদের অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করে তোমাদের সকলকে ধন্যবাদ। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর এই করোনা মহামারীর সময়ে তোমরা সকলেই বাসায় থাকো, সুস্থ থাকো, এবং বাইরে কম ঘোরাফেরা করো, এবং পড়াশোনায় মনোযোগ দাও। কারণ হচ্ছে যে তোমাদের এই করোনা অতিক্রান্ত হয়ে গেলেই তোমাদের হয়তো খুব দ্রুতই পরীক্ষা হয়ে যাবে সব ক্ষেত্রেই। তো সেই জন্য তোমরা বসে না থেকে সবাই পড়াশোনায় মনোযোগ দাও। খোদা হাফেজ।